শঙ্করবাবু, আমার প্রথম প্রশ্ন, একজন অনাবাসী ভারতীয় যিনি কলকাতা ভারত ছেড়ে চলে গেছেন, 36 বছর হয়ে গেছে, সেই অভিজ্ঞতার কথা এবং আপনার মনে কি চলছিল যেদিন আপনি এই ভারত ছেড়ে চলে গেছিলেন, নিজের দেশ ছেড়ে চলে গেছিলেন? সব থেকে প্রথমে আপনাকে এবং আপনার চ্যানেলকে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, সে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আমি কিন্তু কলকাতা ছাড়িনি, ইন্ডিয়াও ছাড়িনি, কারণ এই দুটো জায়গায় কিন্তু আমার মনের মধ্যে আমার আত্মার সঙ্গে একটা বিরাট সম্পর্ক আছে। যে দেশে জন্মেছি, যে দেশে বড় হয়েছি, সে দেশটাকে কেউ ছেড়ে যায় না। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বছর 13 আগে আমি ডিসিশনটা নিই যে আমি এই দেশ থেকে বেরিয়ে আরেক জায়গায় রিলোকেট করব। তার অনেকগুলো কারণ ছিল। একটা দুটো কারণ ছিল ব্যক্তিগত, যে দেশে বসে আছি সেখানে যতক্ষণ না এফেক্টিভ হচ্ছি ততক্ষণ তো সে দেশে বসে তার কোনো বেনিফিট নেই। তো আই ওয়ান্টেড টু মুভ ইনটু আ ডিফারেন্ট কান্ট্রি যেখানে কতগুলো বেনিফিট আমি দেখতে পেয়েছিলাম সে সময়। এটা শুধু কলকাতার প্রবলেম বলে নয়, এই প্রবলেমটা কিন্তু অনেক দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার প্রবলেম। দ্যাটস দ্য বিগার ইস্যু। প্রথম জিনিসটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের অপারেটিং স্টাইল যেটা আছে কলকাতায়, আমরা ভাবতে থাকি, ভাবতে ভাবতে আর কাজটা হয়ে ওঠে না। তো এই জায়গাটায় আই ফেল্ট যে দি রেগুলেটরি অথরিটি যেটা আমাদের আছে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে, এই রেগুলেশন গুলো তৈরি হতে হতে ইভলভ করতে করতে অনেক সময় চলে যাবে। সেটা ছিল প্রথম পয়েন্ট। পৃথিবীর অন্য আরেক জায়গায় থাকলে সেই রেগুলেশন গুলো অনেকগুলো তৈরি আছে সেখানে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমরা অনেক সময় ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কথা বলি, কিন্তু সত্যিকারের ইজ অফ ডুইং বিজনেস কিন্তু এখন আমরা শিখে উঠতে পারিনি। কারণ প্রথমেই কলকাতায় যেটা প্রবলেম আমি দেখেছিলাম ছোটবেলা থেকে, যে কেন জিনিসটা হবে না, এটা বলতে বলতেই কিন্তু আমাদের সময় কেটে যায়। অন্য দেশে গেলে সেই জিনিসটাই কি করে ইমপ্রুভ করে হওয়া দরকার সেটা নিয়ে লোকে ভাবে। তো এটা নিয়ে আমি অনেক ভাবনা চিন্তা করে ভেবেছিলাম যে না, এই সময়টা কিন্তু নষ্ট করা যায় না। And that was one of the reasons after a successful career I moved into a different country. তৃতীয় যেটা ছিল কারণ সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে ক্যাপিটাল মার্কেট যাকে বলে, কারণ স্বপ্ন দেখে তো লাভ নেই, স্বপ্নের পিছনে পয়সাও থাকতে হবে। তো সেই ক্যাপিটাল মার্কেটটা কিন্তু ইন্ডিয়াতে এখনো তৈরি হয়ে ওঠেনি। আমরা বলি এত হাজার কোটি টাকা আমরা এ করছি সে করছি, স্টার্ট আপকে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়াতে স্টার্ট আপের ইনভেস্টমেন্ট একটা ইজ আ বিগ কনসার্ন। টাকাগুলো যখন যারা ইনভেস্টার আছে তারা তখনই দেয় যখন কোম্পানিগুলো অলরেডি একটা স্কেলে পৌঁছে গেছে। যখন টাকাটা সত্যিকারের কারোর দরকার নেই সেই সময় তারা টাকা নিয়ে আসে। সেটা একটা ইন্ডিয়ার বিরাট প্রবলেম। আমি কলকাতাতে তো আরো বেশি করে এটা আমি দেখেছি, কারণ এন্টারপ্রাইজ জিনিসটাকে কখনো এনকারেজ করা হয়নি। তো সেই জন্য আমি বিদেশে থেকে সেটার অ্যাডভান্টেজ নিতে চেয়েছি। আরেকটা হলো যে আমাদের ইনস্টিটিউশনাল যেটা এফিসিয়েন্সি, সেটা একটা বিরাট প্রবলেম। ওখানে কোনো ইনস্টিটিউশনে যান, আপনার স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি থেকে নিয়ে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যান,
একটা ছোট্ট কাজকে নিয়ে তারা এত দেরি করে যে সেই দেরিটার পিছনে কিন্তু আর সময় থাকে না, কারণ পুরো এন্টারপ্রাইজটাকেই মেরে দেয় অনেক সময়। আমার একটা কোম্পানি তৈরি করতে 6.5 মাস টাইম লেগেছিল ভারতবর্ষে, সেই জিনিসটা এখানে 14 দিনে হয়। আজকাল সেটাই 4 দিনে তৈরি হচ্ছে। আফটার অল দ্য ডিউ ডিলিজেন্স এভরিথিং, সব কাগজপত্র দেওয়ার পরেও ইন্ডিয়াতে 6 থেকে 6.5 মাস লাগছিল। তো অত সময় কার কাছে আছে? কারোর কাছে নেই। তো ওই জন্য ওয়ান অফ দ্য রিজন অফ মাই ডিপার্চার ওয়াজ দিস। ওভারঅল যদি অপারেশনাল এফিসিয়েন্সিও দেখেন, তাহলে কলকাতার মতো জায়গায় অনেকগুলো ক্ষেত্রে প্রথমত তো জিনিসগুলো ডিজিটালাইজ করেনি, আস্তে আস্তে হচ্ছে আমি শুনছি, কিন্তু এখন আমরা অনেক পিছিয়ে আছি। না করাটা একটা প্রবলেম, কিন্তু না করার পিছনে যে লোকগুলো করবে সেগুলো তাদেরকেও এনকারেজমেন্টটা না করা, দ্যাট ফর মি ইজ আ বিগার প্রবলেম। তো এই পুরো জিনিসটাকে অ্যানালাইজ করে আমি দেখলাম যে ভারতবর্ষের লোকেরা কখনো কখনো হয় কি, ভারতবর্ষের বাইরে থেকে তারা আরো বেশি এফেক্টিভ হয়। ওই স্কুল আর কলেজে যেখানে আমি পড়াশোনা করেছি, আমি সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছি, সেখান থেকে বহু ভালো লোক পড়াশোনা করে বেরিয়েছেন। এবং যদি সত্যিকারের পিছিয়ে দেখতে চান তাহলে দেখবেন যে অনেক লোক কিন্তু কলকাতায় আর নেই। আর জিনিসটা কিন্তু ভাববার বিষয় যে কেন তারা নেই, কেন কলকাতাটাকে আমরা একটা এমন ইনফ্রাস্ট্রাকচার করে তুলতে পারলাম না। এটা কি পলিটিক্যাল উইল? এটার পিছনে কি কোনো পয়সা কড়ি নেই বলে? এটার পিছনে অপরচুনিটি নেই বলে? কারণটা কি? এই কারণটাকে কিন্তু আমি ধরে রাখার চেষ্টা করছি এই প্রশ্নটায়। এই কারণগুলো যেদিন সলভ হয়ে যাবে, নিজের বাড়ি ছেড়ে কিন্তু অনেক লোক যাবে না। এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা, যেমন ধরুন পাহাড় আছে, সমুদ্র রয়েছে, তো এই অবস্থান অনুযায়ী লজিস্টিক সেক্টরে আমাদের কি অবস্থান, আর বর্তমান অবস্থায় এটা যদি উন্নতি করতে হয় তাহলে তার কি প্রয়োজন, বা আপনার মতে কি করা উচিত? লজিস্টিক সেক্টরকে নিয়ে যখন প্রশ্ন করছেন, এটা একটা খুব বিশেষ প্রশ্ন। তার কারণটা হচ্ছে লজিস্টিক সেক্টর ইজ দ্য অনলি সেক্টর হুইচ মুভস দ্য ওয়ার্ল্ড। সকালে যে কর্নফ্লেক্সটা খাচ্ছেন সেটাও টেবিলে পৌঁছচ্ছে লজিস্টিক্স এর জন্য। পুরো দেশ, পুরো শহর, পুরো ইকোনমিকে চালায় সাপ্লাই চেন। সো লজিস্টিক্স ফর মি ইজ আ ভেরি ভেরি ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ লাইফ। প্রবলেমটা এটাই দাঁড়ায় যখন সেই সেক্টরটাকে লোকে অতটা দাম দেয় না। দাম কেন দেয় না, এটার আজও কোনো উত্তর নেই। ভাবে যে বোধহয় থিংস আর সাপোজড টু বি টেকেন ফর গ্রান্টেড। কিন্তু লজিস্টিক সেক্টর কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গল পার্টিকুলারলি যদি দেখেন, তাহলে এটাকে 3টে স্টেপে আমাদের অ্যানালাইজটা করতে হবে। এর প্রথম অ্যানালিসিস হচ্ছে ওয়্যার ডু উই এক্স্যাক্টলি স্ট্যান্ড, আমরা আছি কোথায় কলকাতার এই লজিস্টিক সেক্টর নিয়ে যখন কথা বলছি। কতটা আমরা অগ্রগতি করেছি, কতটা ইমপ্রুভ করেছি। কলকাতা কিন্তু পুরো নর্থ ইস্টের গেটওয়ে। যত কিছু হচ্ছে নর্থ ইস্টে কলকাতা থ্রু দিয়ে যাচ্ছে। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ আমাদের লোকেশন হিসেবে। দ্বিতীয় হচ্ছে এই একটা শহর প্রায় 3টে দেশকে বর্ডার করে। একটা হচ্ছে বাংলাদেশ, যেটা আমাদের ট্রেড পার্টনার অনেকদিন ধরে। অফ লেট কিছু প্রবলেম চলছে, কিন্তু জেনারেলি ইট হ্যাজ বিন এ ট্রেড পার্টনার ফর কলকাতা ফর আ লং টাইম, অনেকদিন ধরে। 2 হচ্ছে নেপাল, যেটা আমাদের নর্থ বেঙ্গল থেকে কানেক্টেড হচ্ছে বর্ডার থেকে। আর 3 হলো ভুটান,
এই তিনটে জায়গাকে কিন্তু আমরা কভার করে কাজ করতে পারি। আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে, আমার অফিসিয়াল ওয়ার্কে, আমি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কাজ করেছিলাম। যখন মালগুলো আসতো কলকাতায় এবং কলকাতা থেকে আমরা ক্লিয়ার করে ওই পুরো জিনিসটাকে আমরা পাঠাতাম নেপালে। তো ইটালিতে রোমে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পুরো কাজটা আমি তখন করতাম। আমি বহু বছর আগেকার কথা বলছি। কিন্তু এই যে অ্যাডভান্টেজটা লোকেশন হিসেবে কলকাতার, আমরা না তো কথা বলি তা নিয়ে, না মার্কেট করি, আর না তো আমরা ওটার অ্যাডভান্টেজটা নিয়েছি। তার জন্য বহু মাল যেটা কলকাতাতে আসতে পারে আমাদের পোর্টে, সেই মালগুলো কিন্তু আমরা আনি না। তো সেটা একটা বিরাট জিনিস। দ্বিতীয় হলো যে আমাদের দুটো বিরাট পোর্ট আছে, যেটা খুব কম কোস্টাল সিটিতে বা কোস্টাল স্টেটে এই অ্যাডভান্টেজটা লোকে পায়। কিছুটা চেন্নাইতে এই বেনিফিটটা আছে, কারণ ওদেরও দুটো পোর্ট আছে পাশাপাশি। আমাদের কিন্তু হলদিয়া আছে, হলদিয়ার সাথে সাথে কলকাতার পোর্ট আছে। কোয়েশ্চেন হচ্ছে আমরা এই অবস্থার মাঝখানে কলকাতার হলদিয়ার পোর্টটা কিভাবে চালাচ্ছি, এটার কতটা অগ্রগতি হয়েছে, এটার বেনিফিটটা কি, আমরা মার্কেটে আমরা ব্যবসাপত্র যখন করছি আমরা কি এই পোর্টগুলোর কথা, তার এফিসিয়েন্সির কথা বলতে পারি? আর যদি বলছি, পোর্টগুলো কি সেই বেনিফিটের অ্যাডভান্টেজটা কাস্টমারদের দিতে পারছে? কতটা পাচ্ছে? আগে লোকে বলতো কার্গো পোর্টে আসে, কিন্তু এখন নতুন যে সিচুয়েশন দাঁড়িয়েছে ডিজিটালাইজেশনের পরে, দেখবেন যে কার্গো পোর্টে আসার থেকে পোর্ট কিন্তু কার্গোকে নিয়ে আসে পোর্টে। দ্যাটস এ বিগ ডিফারেন্স। এই অ্যাডভান্টেজটা আমরা কিন্তু নিতে পারিনি এখনো। তো ম্যারিটাইম অ্যাক্সেস ইজ এ হিউজ অপরচুনিটি। আরেকটা হলো যে এই একটা শহর যেখানে অ্যাক্সেস টু ইন্টারনাল অর ইনল্যান্ড ওয়াটারওয়ে, যাকে বলে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, তার কথা আমি বলছি। এখানে কিন্তু কলকাতা সেই অ্যাডভান্টেজটা অ্যাডিকুয়েটলি নেয়নি এবং লোকজনকে এটার কথাটাও বলেনি। এইগুলো কিন্তু গ্যাপ আছে আমাদের কলকাতার ম্যারিটাইম সেক্টরে বা লজিস্টিক সেক্টরে। ওয়্যারহাউস 2-4টে এদিক ওদিক বানিয়ে দিয়েছি, কিন্তু সেই ওয়্যারহাউস গুলোকে তো মার্কেট করতে হবে, সেটাকে একটা ফ্রি জোনের মধ্যে একটা তৈরি করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা করিনি। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পজিশন কলকাতার, which in my opinion is extremely concerning. এই পজিশনটাকে যদি চলতে থাকে, আস্তে আস্তে কিন্তু অনেক কার্গো কলকাতা থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে। এটা হচ্ছে একটা প্রবলেম। 2 হলো আমাদের যেটা স্ট্র্যাটেজিক কতগুলো অ্যাডভান্টেজ আছে, সেই স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটাকে কিন্তু আমরা নিজের বেনিফিটে নিতে পারিনি। আমাদের ওই ইস্টার্ন সেক্টরে, বিহার বলুন বা কলকাতার আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন, we have a phenomenal amount of mineral output. আমাদের মিনারেল যেগুলো আমরা ওখান থেকে মাইন করছি, সেগুলোকে জাহাজগুলোকে এনে তোলা, এটা একটা পরিষ্কারভাবে একটা বিরাট লজিস্টিক্স এর কাজ। ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, ট্র্যাজেডি হচ্ছে কলকাতায় তো ইন্ডাস্ট্রিয়াল আউটপুট কিছু হচ্ছে না। অনেক জায়গায় ইন্ডাস্ট্রিকে আমরা আনতে পারিনি। আমরা কনভেনশন করছি, এক্সিবিশন করছি, কিন্তু কেউ টাকা অ্যাকচুয়াল ফিজিক্যাল লাগাচ্ছে না। দ্যাট ইজ এ বিগ প্রবলেম। তো ইন্ডাস্ট্রি যতক্ষণ না ইভলভ করবে ততক্ষণ লজিস্টিক সেক্টর উইল বি অ্যাবসলিউটলি মাইন্ড। এবং এটা কিন্তু আজকের ব্যাপার না, ওই সিঙ্গুরের গল্পটা যবে থেকে হয়েছিল তারপর থেকে লোকে সত্যিকারের বলতে কি এটা ভয় পায় কলকাতায় আসতে, ওয়েস্ট বেঙ্গলে আসতে। এটা বলতে নেই, কিন্তু এটা ফ্যাক্ট। তারপরে আমি জানি যে দিদি অনেকবার এদিক ওদিক গেছেন, কিন্তু লাস্ট অব্দি কিন্তু পয়সা নিয়ে যখন ইনভেস্টমেন্ট করবে তখনই তো বেনিফিটটা দেখা যাবে। সেই বেনিফিটটা কিন্তু এখনো আসেনি। মোর ইম্পর্টেন্ট পয়েন্টটা, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বা ইভেন ইন্ডিয়াতে যদি ওভারঅল ধরা যায়, লজিস্টিক্স কস্ট ইজ অলমোস্ট লাইক 12 to 14%, যেটা পৃথিবীর যদি মিন অ্যাভারেজ ধরা হয় 8% থেকে 9% ম্যাক্সিমাম। এবং
যদি সত্যিকারের টপ কোয়ালিটি লজিস্টিক্স কান্ট্রি যেটাকে ট্র্যাক করে এলপিআই বলে, লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডিকেশন ওর ইন্ডিকেটরস, ওয়ার্ল্ড ব্যাংকের এই রিসার্চটায় দেখা গেলে দেখবেন জার্মানি যে বছরের পর বছর 1 নম্বর স্থানে থাকে, তাদের লজিস্টিক্স কস্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি বিটুইন 5%, ম্যাক্সিমাম 6, এবং অনেক জায়গায় 4%ও দাঁড়ায়। তো সেই জায়গায় আমরা 14% লজিস্টিক্স এর কস্ট খরচা করছি। ডিটেনশন ভরছি, তার কোনো জবাব নেই। কেন ডিটেনশন হচ্ছে, ড্যামারেজ হচ্ছে কার্গোর, সেটার কোনো প্ল্যানিং নেই। এইগুলো একটা প্রবলেম। কলকাতা কিন্তু একটা বিরাট বড় ট্রান্সশিপমেন্ট হাব হতে পারে, যেরকম কলম্বো একটা বিরাট ভাবে একটা নিজেদের পজিশনিং করেছে, কলকাতাও করতে পারে লজিস্টিক্স সেক্টরে, কিন্তু করেনি, করতে পারেনি। তার কারণ अगेन পোর্ট ইনফ্রাস্ট্রাকচার, পোর্টের ওয়ে অফ ওয়ার্কিং, এবং সব থেকে বড় হচ্ছে আমরা পোর্টটাকে মার্কেট করি না, পোর্টটাকে নিয়ে কথা বলি না। আজকে ডিপি ওয়ার্ল্ড যদি চিন্তা করে দেখেন, দুবাইতে যেখানে আমি থাকি, যেভাবে পোর্টটাকে নিয়ে ডিপি ওয়ার্ল্ড কথা বলে, মার্কেট করে, সেটাকে নিয়ে পৃথিবীতে একের পর এক পোর্ট নিচ্ছে, কনস্ট্রাক্ট করছে এবং সেটার সঙ্গে ইন্টিগ্রেট করছে। আমরা কিন্তু কলকাতা পোর্টকে নিয়ে কোনো কথাই বলি না। কতবার দেখেছেন যে কলকাতা পোর্টকে নিয়ে কোনো অ্যাডভার্টাইজিং হচ্ছে? কিছুই হয় না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশের যেটা ট্রেড করিডোর, ওটার কিন্তু একটা বিরাট অপরচুনিটি আছে কৃষ্ণনগরের থ্রু দিয়ে, যে জায়গাটায় বাংলাদেশকে আমরা কানেক্ট করি, সেটারও অ্যাডভান্টেজ আমরা নিইনি। তো কেন নিইনি এই অ্যাডভান্টেজ গুলো? কারণটা কি? তারপরে আমরা একটা বডি তৈরি করেছি যাকে বলে বিমস্টেক। বিমস্টেকের মানে হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই যে পুরো বিমস্টেকের যেটা ফরমেশন হয়েছে, সেটা নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা যতক্ষণ না হচ্ছে, কলকাতার কিন্তু কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে না। লাস্ট অব্দি যদি দেখেন জিওপলিটিক্যালি, সিঙ্গাপুর কোথা থেকে কোথায় চলে গেছে দেখুন। সিঙ্গাপুর কিন্তু বহু বছর ধরে নিজেকে মার্কেট করে এমন ভাবে তৈরি করেছে যে সিঙ্গাপুরের থ্রুপুট লোকে বেঞ্চমার্ক হিসেবে নেয়। নাভাসেবা ওয়াজ ডুইং ওয়েল নাও, কিন্তু সিঙ্গাপুরকে বেঞ্চমার্ক ধরা হয়। সেই জায়গায় কিন্তু আমরা কলকাতা পোর্টকে একটা মাল্টি কান্ট্রি সাউথ এশিয়ান পোর্ট হিসেবে ব্র্যান্ডিং করিনি। এটার জন্য হচ্ছে কি, জিওপলিটিক্যালি অলসো, যেখানে আমাদের একটা দুর্দান্ত পোর্ট বা লোকেশন জিওগ্রাফিক্যালি আছে হাতের সামনে, সেটাকে আমরা নিয়ে কথা বলছি না, সেটা একটা প্রবলেম। তো মেইন এরিয়া অফ কনসার্ন গুলো কি? লজিস্টিক সেক্টরে যদি আমি আমার সেক্টরটাকে স্পেসিফিক ধরি, আমাদের পলিটিক্যাল মাইন্ডসেটটাই বড় প্রবলেম। পলিটিক্যাল পার্টিরা এত ডিফোকাসড হয়ে গেছে নিজেদের কাজকর্মে যে বেসিক্যালি দে ডু নট ফোকাস, আনফর্চুনেটলি, অন দ্য বিজনেস। কারণ ব্যবসাটা না থাকলে কোনো পলিটিক্সই হয় না। টাকাগুলো পেতেও পলিটিক্স রান করতেও তো ব্যবসার টাকাটা লাগবে। সেই জায়গায় পলিটিক্যাল মাইন্ডসেট একটা প্রবলেম। দুই হলো আমাদের কলকাতা পোর্টের বা ইভেন হলদিয়ার কিছুটা বলা যায় যে ড্রাফটের যেটা প্রবলেম, যাতে বড় জাহাজগুলো আসতে পারে না। রিয়েল মাদার ভেসেলস ক্যানট কাম ইন দিস ড্রাফটস। মনসুন পিরিয়ডের যদিও ড্রাফটটা দেখেন, সেটা অনেকটা কম যতটা একটা বড় জাহাজে লাগে। দুই হলো আমরা একটা কোয়ে বানিয়েছি, সেখানে একটা অনলি এট আ সার্টেন লেংথের জাহাজ আসতে পারে, তার থেকে বড় জাহাজ আসতে পারে না, তাহলে ডক করতে পারবে না। এগুলো কতগুলো আমি দেখেছি কলকাতায় কাজ করে পোর্টে, আমি নিজে কাজ করেছি সেই জায়গায় আমার ব্যক্তিগতভাবে, সেই জায়গায় কিন্তু হয়নি। আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম একটা পোর্টে, যেটাকে ধরা হয় বেঞ্চমার্ক হিসেবে, যে একটা জাহাজ এসে সেটা কতক্ষণে বেরোচ্ছে কার্গো অফলোড করে বা রিলোড করে, ওই জায়গায় অনেক প্রবলেম আছে, অনেকটা প্রবলেম। কারণ জাহাজের থ্রুপুটে কলকাতা সার্ভনি নট ভেরি এফিশিয়েন্ট, এটা একটা বিশেষ জিনিস। লাস্ট হচ্ছে যে স্টোরেজ ফ্যাসিলিটি যেগুলো আছে আমরা বানিয়ে রেখেছি, তার মেনটেনেন্স, কোয়ালিটি কন্ট্রোল, ডিজিটালাইজেশন, দি ওভারঅল কোয়ালিটি যদি চিন্তা করে দেখেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে
দিজ আর মেজর এরিয়াজ অফ কনসার্ন। এখানে কিন্তু অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট করার আছে, কিন্তু করবেটা কে? করবার জন্য তো লোক দরকার, করবার জন্য মাইন্ড দরকার, ইন্টেনশন দরকার, কিছুটা ফান্ডিং দরকার। তো সেগুলো করার জন্য যাদের দরকার, ধরুন আমার মতো লোককে, যে বাঙালি বিদেশে বসে আছি, কাজ করছি, কোনোদিন তো কেউ ফোনও করে না জিজ্ঞেস করার জন্য। আজকে আপনি চ্যানেল থেকে বললেন বলে আমি জবাবগুলো দিচ্ছি, কিন্তু গভর্নমেন্ট থেকে কেউ তো ফোনও করে না যে ভাই তুমি আছো, কি করছো, কিভাবে আমরা ইমপ্রুভ করব। এই অ্যাটিটিউডটাই নেই, এটাই সব থেকে বড় প্রবলেম। তো আমাদের যেটা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, এই প্রশ্নটার লাস্ট পার্টটা বলি, সেটা হচ্ছে যে পোর্টের ড্রাফটটাকে কিন্তু ড্রেজিং করে ইমপ্রুভ করতে হবে। তার জন্য ওই টেন্ডার করে 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 ওই L1 দ্বারাই হবে না। এগুলো পরিষ্কার করে we have to give a techno commercial order to a company যারা ড্রেজিংটা করে ওয়ার্ল্ড ক্লাস পোর্ট তৈরি করতে পারে। পোর্টটা শুধু তৈরি করে ছেড়ে দিলে হবে না, পোর্টটাকে কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি তৈরি করতে হবে, যেটাই লোকে আসতে চায়। পোর্ট ইজ লাইক আ হোটেল টু আ শিপ, রাইট? যেখানে জাহাজটা আসছে, জাহাজটা এসে থাকতে চাইছে কিছুক্ষণ, তারপর চলে যাচ্ছে। সেই ড্রাফটটাকে ইমপ্রুভ করতে হবে, পুরো পোর্টটাকে ডিজিটালাইজ করতে হবে। ডিজিটালাইজ যতক্ষণ না করছো, পোর্টের কিন্তু কোনো এফিসিয়েন্সি বাড়বে না। যত কম লোক ওই পোর্টে ঢোকে বাইরে থেকে, তত পোর্টটা সিকিউর হবে, তত ভালো এফিসিয়েন্সি হবে। পুরো রোবোটিক্স আর ডিজিটালাইজেশনে পোর্টটাকে একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি হিসেবে বেঞ্চমার্ক করে তৈরি করতে হবে। আমি সব থেকে বড় লজ্জার বিষয় হচ্ছে যে আমি কলকাতায় যে আমাদের মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টের মিনিস্টারকে, তার নামেও আমি জানি না। তো এট দি এন্ড অফ দ্য ডে এই মানুষটাকে কিন্তু একটা ফ্রন্টাল পজিশনে আনতে হবে এই কাজগুলো করানোর জন্য। দ্বিতীয়, এরপরের উত্তরটা হচ্ছে যে এই মাল্টি মডেল যেটা ট্রান্সপোর্ট সিস্টেম আছে আমাদের, যেটা কানেক্ট করে রেলওয়ে, রোড ইনফ্রাস্ট্রাকচার, দি হোল ইকোসিস্টেম, এটাকে কিন্তু একটা ইন্টারকানেক্টিভিটির মধ্যে এটাকে প্ল্যান করতে হবে পুরো ওয়েস্ট বেঙ্গলে, শুধু কলকাতা বলে নয়। এবং ওখান থেকে ইট হ্যাজ টু কেটার টু দ্য সাউথ এশিয়ান মার্কেট। দিস শুড বি দ্য ব্র্যান্ডিং দ্যাট উই নিড টু ডু। ডিজিটালাইজ করে পুরো পোর্টটাকে এফিশিয়েন্ট করে, তারপরে এর পিছনে কিন্তু ফান্ডিং দরকার। আমাদের কলকাতায় বহু ব্যবসায়ী বসে আছে যারা ফান্ডিং করতে পারে, কিন্তু তারা কেন পোর্ট সেক্টরে বা এয়ারপোর্টে সেক্টরে ফান্ডিং করছে না? এইটাকে কিন্তু we have to actually go forward and understand. We have to market ourselves to these funding companies. যারা কলকাতায় বসে আছে তারা যদি একটা ফ্র্যাকশন ফান্ডিংও করে, বিদেশ থেকে লোকে আরো ফান্ড এনে ওই পোর্টটাকে ওয়ার্ল্ড ক্লাস পোর্টে তৈরি করতে পারে। তো এটা ভাবার বিষয়। এটাকে যতক্ষণ না একটা স্ট্রাকচার্ড স্ট্র্যাটেজি হিসেবে আমরা দেখছি, we cannot make any headways. আপনার কথা শুনে আমার মনে হয় সেই দিনটা ফিরে আসবে দাদা। দুবাই থেকে যেদিন আপনি প্রথম ফোন করেছিলেন, আমি ফোন করার পর আমি আমার নামটা বলেছিলাম শুভঙ্কর, আর সেই শুভঙ্কর শুনে আপনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছিলেন। কারণ আমার নামের সাথে আপনার 2 বছরের ছোট ভাই শুভঙ্কর চ্যাটার্জি, যিনি IPS ছিলেন এবং মারা গেছিলেন, এবং ওই জন্যই হয়তো কলকাতা শুভঙ্কর এই নামটা এখনো 36 বছর পরে এখনো আপনার মনে পড়ে। আমি চাই, দুঃখ নিয়ে চলে গেছিলেন, কিন্তু একদিন কলকাতায় আসবেন, আমরা হাতে হাত মিলিয়ে আপনাদের মতো দাদাদের চাই, যারা আমরা এই বাংলাটাকে পরিবর্তন চাই, বাংলাকে আবার শিখরে নিয়ে যাই, উন্নতি। অপেক্ষায় রয়েছি, থাকবো, হবেই, আমাদের বাঙালি একদিন হবেই। একজন সফল টেকনোক্র্যাট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ বা জেনজি যাদের বলছে, তাদের জন্য কি বার্তা আপনার? আজকের যারা জেনারেশন, নতুন জেনারেশন যারা কাজে আসছে, নতুন করে শিখছে, যারা আবার বড় হতে চাইছে, দেশের উন্নতি করতে চাইছে, তাদের জন্য যদি আমাকে একটা কোনো অ্যাডভাইস দিতে হয়, আমি প্রথম বলবো, আমাদের দেশের যেটা ছোটবেলা থেকে আমরা শুনেছি যে চাকরি খোঁজো, পড়াশোনা করো, চাকরি খোঁজো।
আমার অ্যাডভাইস হবে ভাই, চাকরি খুঁজো না, চাকরিকে তোমাকে খুঁজতে দাও। সব থেকে বড় ডিফারেন্স এটা, চাকরিকে খুঁজতে দাও তোমাকে। তুমি এত ভালো হও পড়াশোনা করে, পড়াশোনাটা মার্কস পাওয়ার জন্য করো না, পড়াশোনাটা শেখবার জন্য করো। কেন পড়ছো এটা সেটাও জিজ্ঞেস করো। এই কেনটা জিজ্ঞেস করাটা আমরা ভুলে গেছি। তো কেন জিজ্ঞেস করো, দিয়ে তার বেসিসে পড়ো হও। তার বেসিসে তোমরা চেষ্টা করো যে একটা কোনো ডিফারেন্স করবে একটা কাজে, একটা নতুন কিছু করবে। যেটা বাবা ঠাকুর দাদা করে গেছে সেটাই যদি করতে চাও তাহলে তো নতুন কিছু হবে না দেশের। নতুন কি করবে তুমি, হোয়াটস ইউর ভ্যালু এডিশন, সেটা আগে করার চেষ্টা করো। চাকরি কখনো খুঁজো না। সব থেকে বড় জিনিসটা হচ্ছে চাকরি তৈরি করো। তার মানে হচ্ছে যে এন্টারপ্রেনিয়রশিপে কনসেন্ট্রেট করো। নিজে একটা এমন কিছু তৈরি করো যেটা এত ইউনিক, যেটা কখনো কেউ করেনি, বা যখন কখনো কেউ করেছে সেটাকে এমন ভাবে করো যেটা আরো লোকে উন্নতি দেখতে পায় তা দিয়ে। এটা এমন কিছু করো যাতে দেশের গর্বটা বাড়ে। এমন কিছু করো যেটা ওই শহরটাকে, ওই দেশটাকে আবার যেন শিখরে পৌঁছতে পারে। এটাই আমার সব থেকে বড় সাজেশন আজকের এই কথাবার্তায়। অপরচুনিটিকে ক্রিয়েট করো, তার মধ্যে ইউ শুড হ্যাভ আ প্রপার ডিসিপ্লিন, আ প্রপার রেজিলিয়েন্স। কাজ সব জিনিস কিন্তু ইজিলি হয় না, অনেক কাজের মাঝখানে টাইম লাগে, সেই পেশেন্সটা লাগে। কিন্তু কাজটার জন্য কাজ করো, শুধু চাকরি করে রোজগার করার জন্য নয়। রোজগারটা ইম্পর্টেন্ট, এমন নয় যে পয়সা ইম্পর্টেন্ট নয়, কিন্তু পয়সা তোমার কাছে আসবে যতক্ষণ না তুমি একটা কোনো এমন ভ্যালু ক্রিয়েট করছো যার জন্য মানুষ হেসে খেলে তোমাকে পয়সা দিতে পারবে। একটা এমন ক্রিয়েট করো যাতে তুমি শুধু নিজে রোজগার করবে না, আরো 4টে লোককে রোজগার তাদের জন্য বন্দোবস্ত করে দেবে। কারণ একটা মানুষ যখন চাকরি পায়, 5টা মানুষ খেতে পায়। আজকে সেই হাসিটা, সেই আনন্দটা তখনই দিতে পারবে কেউ যখন সে বুঝতে পারবে যে সে একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট করেছে দেশের জন্য, শহরের জন্য, মানুষের জন্য। আজকে এত প্রবলেম পৃথিবীতে, এত ওয়ার, এত যুদ্ধ কেন? এর একটাই কারণ আছে, টাকা। টাকাটা যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতো তাহলে এত প্রবলেম, এত কান্নাকাটি ছিল না। এটাই আমার তোমাদের জন্য আমার অ্যাডভাইস। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে একটা পরিবর্তন হয়ে যায় কলকাতার, শহর কলকাতায়। তখন এয়ারপোর্ট, স্টেশন, রাস্তাঘাটে একটা ভিড়, নতুন নতুন মানুষ দেখি। আবার তারপরেই যে পুজোটা শেষ হয়ে যায়, দুর্গাপুজো শেষ হয়ে যায়, তখন আপনি দেখবেন এয়ারপোর্ট, স্টেশন সব ভিড়। বাঙালি স্কলার ছেলেগুলো ফিরে যাচ্ছে, খুব খারাপ লাগে। এই যে পশ্চিমবঙ্গের ভালো ছেলেগুলো বাইরে চলে যাচ্ছে, এটা আমার মনে হয় ভালো নয়। কারণ এরা থাকলে আমাদের পশ্চিমবঙ্গের আরো উন্নতি হতো। তো আপনার কাছে শঙ্করবাবু এটাই প্রশ্ন বা আপনার মতামত, যে এই ব্রেন ড্রেন বা স্কলার ছেলেগুলোকে বাইরে চলে যাওয়াটা কোনোভাবে কি আটকানো যায় না? আপনার কি মত? ব্রেন ড্রেন কথাটা শুনলে মাঝে মাঝে ভয় করে কারণে কি, যে দেশ থেকে মানুষ বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই দেশটা কি করেনি সেই মানুষটার জন্য, এটা ভাবতে ভয় করে। এটা ভাবতে মনে হয় যে তারা দুটো জিনিস মানুষের থাকে, একটা হচ্ছে অ্যাম্বিশন আর একটা হচ্ছে অ্যাসপিরেশন। কোন শহর বা কোন দেশ বা কোন গভর্নমেন্ট সেই ইকোসিস্টেমটা যতক্ষণ না তৈরি করছে, মানুষ কিন্তু এক না একদিন ভাববে অন্য কোথাও গিয়ে কাজ করি।
কিন্তু ব্রেন ড্রেন কথাটা কিন্তু সবসময় যে কোনো নেগেটিভ কনোটেশন এটা নয়। অনেক সময় ব্রেনটাকে সার্কুলেট করার প্রয়োজন থাকে। আজকে ছোটবেলায় আমরা ওই গল্পটা পড়েছিলাম, যেটা কুয়োর মধ্যে একটা ব্যাঙ পড়ে গেছিল। ওই ব্যাঙটা কিন্তু সারা পৃথিবীটাকে দেখতে গিয়ে দেখছে, সারা জায়গাটায় কুয়োটাই দেখছে, আর কিছু দেখতে পাচ্ছে না। সেই জন্য মানুষের দরকার এক এক সময় যে ওই কুয়ো থেকে বেরিয়ে আরেকটা পৃথিবী দেখা। কারণ জীবনটা একটাই, সে সময় কিন্তু আরো আরো জায়গায় গিয়ে নিজের মেন্টাল সার্কুলেশন যাকে বলে সেটা কিন্তু ইমপ্রুভ করা খুব প্রয়োজন। একটা জায়গায় বসে থাকা বা একটা জায়গাতেই যা আছে দেখা, সেটা দিয়ে কিন্তু পৃথিবীটাকে দেখা খুব অসুবিধে। তো আমি আজকে নিজেকে ভাগ্যবান মনে করি একদিক থেকে, যে কারণেই হোক একটা দেশ থেকে বেরিয়ে এসে আরেক দেশে আছি, সেই দেশ থেকে আরো সারা পৃথিবীকে দেখছি। আজকে এত ঝামেলা পৃথিবীতে, এতগুলো ওয়ার চলছে, সবের মাঝখানেও আমি একটা জীবন দেখতে পাচ্ছি যেটার মধ্যে একটা বেনিফিট আছে। এবং সেই শিক্ষাটা নিয়ে আমি আমার দেশে গিয়ে যদি আরেকবার নতুন করে কিছু তৈরি করতে পারি, তাহলে কিন্তু ব্রেন ড্রেন সবসময় খারাপ নয়। কিন্তু ব্রেনটাকে ড্রেন করার পিছনে একটা খুব ইম্পর্টেন্ট দুটো প্রবলেম থাকে এতে। একটা হচ্ছে ইকোসিস্টেম নেই বলে তাদের অ্যাসপিরেশন বা অ্যাম্বিশনটা কাজ করছে না। দ্বিতীয় হলো যে স্টেট ব্যাকড বা গভর্নমেন্ট ব্যাকড কোন রকম ভেঞ্চার ফান্ডিং যখন স্টার্ট আপ কমিউনিটিতে নেই। এটা শুধু কলকাতার জন্য বলছি না, এটা সারা দেশের প্রবলেম। এটা লজিস্টিক সেক্টরে পার্টিকুলারলি, যে তুমি শুধু পয়সা যদি বড় কোম্পানিতে লাগাচ্ছ যারা অলরেডি এস্টাবলিশড, তাহলে নতুন এন্টারপ্রেনিয়ররা কি করে তৈরি হবে, তারা কাজটা কি করবে? দ্যাটস দ্য পয়েন্ট। কিন্তু ব্রেন ড্রেন যদি বাঁচাতে হয়, তাহলে আই উড সে রিটার্ন অফ দ্য ব্রেন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। যে গিয়ে পৃথিবীতে তাদের সঙ্গে মিট করো, তাদেরকে জিজ্ঞেস করো যে তুমি কি করতে পারো তোমার দেশের জন্য। যেরকম আমি এই কথাগুলো বলছি এখন, এই কথাগুলো বলবার এই জন্য সুযোগ পাচ্ছি কারণ আপনি আমাকে জিজ্ঞেস করছেন এই কথাটা, নইলে কিন্তু এই সুযোগটা আমার কাছে আসতো না। কিন্তু গভর্নমেন্ট লেভেলে এই কথাগুলো জিজ্ঞেস করার প্রয়োজন। এখন গভর্নমেন্ট লেভেলে গিয়ে প্রশ্ন করা উচিত যারা প্রফেশনালস অফ দ্যাট ফিল্ড, যে তোমরা আমার দেশে কি করতে পারো, give us a timeline, give us a plan. So there needs to be a diaspora engagement platform. এটা পুরো ডিজিটালিও করা যায়, এমন নয় যে আমাদের গভর্নমেন্টের মন্ত্রীদের সব জায়গায় করতে হবে গিয়ে গিয়ে। এক আধবার গেল ঠিক আছে, কিন্তু ডিজিটালি আমরা কথা বলতে পারি। এবং করে যদি আমাকে এই ব্রেন ড্রেনটাকে নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি এটাই বলবো যে মাঝে মাঝে কি হয়, তাদেরকে ছেড়ে দেওয়া দরকার, চলে যাক, চলে গিয়ে আরেক দেশে গিয়ে কিছু কাজ শিখে ফিরে এসে নিজের ব্যবসাটাকে আবার বড় করুক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ব্রেন ড্রেন যে সবসময় কিছু এটা ভুল বা হওয়া উচিত নয় এরকম নয়, যতক্ষণ না ওই ব্রেনটা সেই দেশের জন্য তার তার একটা ফিলিং থাকে। আমি যদি এখন বিদেশে গিয়ে বলি আমি ইন্ডিয়ান নই, আমি জানি না কাকে কি কথা বলবো, তাহলে একটা অন্য প্রবলেম। কিন্তু সেটা হয় না মোস্টলি। এক এক জায়গায় দেখেছি শুনেছি সেরকম কথা, কিন্তু মোস্টলি পিপল লাভ দেয়ার কান্ট্রি। এবং সেই জিনিসটাকে ফিরিয়ে আনা একটা দেশের পক্ষে একটা বড় কাজ। আমাদের মন্ত্রীদের কিন্তু এটা করা দরকার, চয়েস করুক, জানুক কারা কি, তাদেরকে আবার ফিরিয়ে আনুক। এমন না হয় যে সে ফিরে এলো না। আজ এই পডকাস্টের মাধ্যমে আমি যে সবার সঙ্গে কথা বলতে পারলাম, এটার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমি যাবার আগে আমার জীবনের একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট বা একটা শিক্ষা, যেটা আমি শিখেছি আজ এত বছর ধরে, সেটা বলে যাই। কোনো MBA বই কিন্তু আমাকে এই কথাগুলো শেখায়নি বা বলেনি।
যেটা আমি শিখেছি নিজের উপলব্ধি করে। এই যে মানুষ মানুষের সঙ্গে যখন মেশামেশি করে না, যখন কেউ একটা মানুষকে দেখা করছে, মানুষ কিন্তু তার সাকসেসটা ওই সাক্ষাৎ থেকেই পায়। ওই সাক্ষাৎটাই মানুষকে বড় করে। কখন মানুষ কাকে মিট করছে, কখন মিট করছে, কোথায় মিট করছে, কিভাবে করছে, তা দিয়ে কিন্তু একটা রিলেশনশিপ তৈরি হয়, যেটা পরের দিকে সাকসেসের দিকে মানুষকে নিয়ে যায়। তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের এই সাক্ষাৎটাকে বা রিলেশনশিপটাকে কখনো যেন কেউ ভোলে না। দ্বিতীয় হচ্ছে যে শহরের জন্য, দেশের জন্য একটা গর্ব ফিল করা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যে ভাবি যে আমাদের প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার বা মন্ত্রীরা গিয়ে তারাই শুধু দেশের অ্যাম্বাসেডর, এটা ভুল, পুরোপুরি ভুল। তারা হচ্ছে লাস্ট অ্যাম্বাসেডর, আমরা হচ্ছি প্রথম অ্যাম্বাসেডর, যারা কমন মানুষ। গর্বের সাথে নিজের শহরের কথা বলো, মার্কেট করো শহরকে, গর্বের সাথে দেশের গর্ব করো, এবং এই গর্বটাই একদিন দেশের অগ্রগতি হবে। আর তৃতীয় হচ্ছে মহিলাদের চান্স দাও। কলকাতা হোক, ভারতবর্ষ হোক, যেখানেই হোক, আজ আমি যে দেশে বাস করি, দুবাইতে, বহু মহিলা এখানে কিন্তু কাজ করে। গভর্নমেন্টেরা একটা পুরো রিপ্রেজেন্টেশন পায়। তো মহিলাদের যে দেশ অগ্রগতির সামনে দাঁড় করাবে, সেই দেশ কখনো তাদের ভুল হয় না। কোথায় যেন কলকাতায় এই কথাটা আমি দুবার করে বলছি, তার কারণ হচ্ছে মহিলাদের স্থান সামনে, পিছনে নয়। এটি বলে আমি আজকের এই সাক্ষাৎকার শেষ করছি। থ্যাংক ইউ।